আমরা আসলে কি করি জানেন, নেগেটিভ মার্কেটিংটা সবচেয়ে বেশি করি। তো আমরা যখন এই নেগেটিভ মার্কেটিংটা করি তখন কি হয়, তখন ওই যে ওই লেখিকা বা লেখকদের বইগুলো অনেক বেশি প্রচার হয়ে যায়। তখন মানুষ না চাইতেও ওটার ভেতরে কি আছে দেখার জন্য বইটা কিনে ফেলে। এতে কিন্তু তাদেরই লাভ হয়, মানে আমরা বলা যায় পরোক্ষভাবে তাদের লাভই করে ফেলছি। কিন্তু এখনও অনেক বই আছে, নতুন লেখক লেখিকাদের অনেক ভালো ভালো বই আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি না, যেগুলোকে বলা যায় অনেক আন্ডার রেটেড। মানে এগুলো নিয়ে আরও কথা বলা দরকার, আরও জানা দরকার, কিন্তু আমরা সেগুলো নিয়ে মানুষকে জানাচ্ছি না। তো আমি আজ কেমন একজন লেখিকার বই নিয়ে কথা বলবো যার লেখা আমার কাছে আন্ডার রেটেড মনে হয়। আমার মনে হয় যে তার আরও অনেক বেশি হাইপ পাওয়া দরকার, তাকে নিয়ে আরও বেশি কথা বলা দরকার, তার লেখা নিয়ে আলোচনা সমালোচনা করা দরকার, কিন্তু সেটা হয়ে উঠছে না। কারণ আমরা তার সম্পর্কে জানি না, বা জানলেও আমরা সবাইকে জানাতে আগ্রহ বোধ করি না। আমরা ওই যে নেগেটিভটার পিছনেই ছুটতে পছন্দ করি। এত কথা বলার কারণ, আজকে যে লেখিকা নিয়ে কথা বলবো বা লেখিকার বই নিয়ে কথা বলবো, তার লেখা আমি গত বছরও পড়েছি, আলোচনাও করেছি, কিন্তু তারপরেও আমি তাকে নিয়ে খুব একটা আলোচনা হতে দেখি না। তো কথা বলছিলাম প্রভা আফরিনকে নিয়ে, এবং আজকে কথা বলবো তার লেখা নিশাবসান বইটাকে নিয়ে। তো আমি যখন এই বইটা পড়া শেষ করি, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। এই বইটা আমি বলা যায় আরও 4-5 দিন আগে পড়ে শেষ করলেও আমি এটা রিভিউ বানাতে পারিনি, কারণ মানে কাহিনীটা প্রসেস করতে করতে মাথায় আমার টাইম লেগে গেছে। গল্প থেকে আমি কোনোভাবেই বের হতে পারছিলাম না। যদি এই বইটার কাহিনী নিয়ে কথা বলি, এটা 1969 সালের প্রেক্ষাপটে লেখা। তখন একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা আগাম ভাব, মানে প্রস্তুতি, অন্যদিকে গ্রামাঞ্চলের যে মানুষের তাদের যে আসলে নিজেদের একটা যুদ্ধ, সেটা লেখিকা এই বইতে তুলে ধরেছেন। প্রভা আফরিনের লেখার একটা বিশেষত্ব যে তার বইকে আমি ঠিক কোন জনরায় ফেলবো এটা আমি বুঝতে পারি না। মানে ক্যাটাগরিটা সিলেক্টিভ না, যে মনে হয় না এটা সমকালীন বা এটা থ্রিলার বা এটা রোমান্টিক, এরকম কোনো ক্যাটাগরিতে আমি ফেলতে পারি না। আমি যখন এই বইটা পড়ি তখন প্রথমে আমার কাছে এটাকে সমকালীন উপন্যাস মনে হয়েছে, এরপর আরেকটু যাওয়ার পর আমার মনে হয়েছে এটা একটা রোমান্টিক উপন্যাস। যখন আমি আরেকটু গেলাম তখন আমার মনে হয়েছে এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এবং যখন আমি বইটা শেষ করি তখন আমার এটাকে মনে হয়েছে যে এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক, তারপর ওই টাইমের গ্রামীণ যে অবস্থাটা সেটা তুলে ধরা হয়েছে। তো অ্যাকচুয়ালি প্রভা আফরিনের বইয়েকে আমি কোনো রকমের জনরাতে ফেলতে পারি না, ক্যাটাগরিতে ফেলতে পারি না, এটাই তার লেখার বিশেষত্ব। তো এখানে এমন একটা কাহিনী যে হিমডাঙ্গা নামের একটা গ্রাম, যেখানে একটা মানে কয়েকটা পরিবার বাস করে। তো ওই পরিবারের মধ্যে একটা পরিবার খুশিদের পরিবার। খুশি, তার মা, তার ছোট ভাই নয়ন, এদেরকে নিয়ে পরিবারটা গড়ে ওঠে। তো চাচাদের সাথে থাকলেও, মানে চাচারা থাকে বড় একটা বাড়িতে, আর ওরা তার পাশে ছোট্ট জংলার মধ্যে একটা ঘরের মধ্যে থাকে, কারণ তারা অবস্থাপন্ন না। তো খুশির সাথে এই টাইমে তার চাচাতো ভাই ইয়াসিফ, তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো যেটা খুশির তরফ থেকে কোনো কিছু ছিল না, বাট ইয়াসিফ তাকে খুব পছন্দ করে ফেলে। কিন্তু খুশির একটা সমস্যা থাকে, সে প্রতিবন্ধী, তার পায়ে একটা সমস্যা থাকে। তো যাই হোক, তারা নিচু, তার চাচারা তাকে মেনে নিবে না, খুব স্বাভাবিক। প্রথমে এটা এরকম একটা দ্বন্দ্ব থেকে বইয়ের কাহিনীটা শুরু হয়। তো শুরু হওয়ার পর না, এটা আস্তে আস্তে মুক্তিযুদ্ধের দিকে মোড় নেয়। মানে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের আগে কি হয়েছে বা মুক্তিযুদ্ধ সময়কালীনটা কি অবস্থা হয়েছে সেটাকে বোঝানো হয়। তো বইটা গ্রামীণ প্রেক্ষাপট হিসেবে প্রচণ্ড রকমের সুন্দর একটা বই। যারা একটু মুক্তিযুদ্ধ নিয়েও জানতে চান, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পড়তে চান, কিন্তু পুরোটাই মুক্তিযুদ্ধের টেস্ট পেতে চান এমন না, ওই টাইমে আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কেও জানতে চান, আবার মানুষ সম্পর্কেও জানতে চান, তাদের জন্য নিশাবসান বইটা একদম পারফেক্ট। তো এই বইটার সাথে পতাকার একটা খুব ভালো কানেকশন আছে, যার কারণে আমি পতাকাটা পড়েছি। তো আপনারা যারা বইটা পড়বেন তারা বুঝতে পারবেন যে এটার সাথে পতাকার কি সম্পর্ক। মানে এই বইটা আমি যখন পড়ে শেষ করার পর আমি অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছিলাম, যে আমি আসলে কারো জন্য অপেক্ষা করছি, তবে সেই অপেক্ষাটা কার জন্য? সেটা কি বাদলের জন্য, ইয়াসিফের জন্য, নাকি নয়নের খুশবুর জন্য? সেটা আমি আসলে এখনও বুঝতে পারছি না। মানে আমি এই বইয়ের ঘোর থেকে এখনও কোনোভাবেই বের হতে পারছি না। এটাই আমার কাছে মনে হয়েছে প্রভা আফরিনের লেখার জাদু। এখন আমি যদি এই বইয়ের প্রোডাকশন নিয়ে কথা বলি, এই বইয়ের প্রচ্ছদটা আমার কাছে মনে হয়নি খুব একটা সামঞ্জস্যপূর্ণ বইয়ের কাহিনীর সাথে।
এই বইয়ের মেইন চরিত্র একটা নারী হলেও প্রচ্ছদটা আমার মনে হতো অন্যরকমভাবে করা যেত। তো প্রচ্ছদটা বাদ দিলে যদি আমি এটা পৃষ্ঠা কোয়ালিটি বা হচ্ছে মূল্য বা মানে বাইন্ডিং সব মিলিয়ে বলি, তাহলে বলবো নবকথন একটা খুব সুন্দর কাজ করেছে এই বইটা নিয়ে। তো এই তো আর কি, আপনারা যারা হচ্ছে একটু আন্ডার রেটেড লেখিকাদের বই পড়তে চান, বা যাদের কাছে মনে হয় যে লেখিকারা ভালো লিখে না, তাদেরকে আমি হচ্ছে এই বইটা সাজেস্ট করব। আপনারা হচ্ছে প্রভাব রিনের একটা বই হলেও পড়ে দেখুন, এরপর কেমন লাগবে সেটা জানান। এই তো আজকে এই পর্যন্তই। আর কি বলবো, বৃষ্টি বাদলের দিন আমি বইটা রিভিউ করার জন্য রমনা পার্কে চলে এসেছি। বুঝতেই পারছেন বইটার প্রতি আমার কত বেশি টান তৈরি হয়ে গেছে। তো আপনারাও পড়তে পারেন। এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।